মিয়ানমারের সাথে সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশ শান্তি চায়, তবে কেউ আক্রমণ করলে যথাযথ জবাব দিতেও প্রস্তুত থাকতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরে নিজ দায়িত্বে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে এই মন্ত্রণালয়। এ সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিরক্ষা সরঞ্জাম বাড়ানোর নির্দেশ দেন তিনি। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে। সেভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সেই ধরনের সরঞ্জামাদি সংগ্রহ করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়া এবং উপযুক্ত করে গড়ে তোলা। শেখ হাসিনা বলেন, কারোর সাথে সংঘাত নয়, সব দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না এবং আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি। সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। এ সময় শান্তিপূর্ণভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান সরকার প্রধান। প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এটাও বিশ্বে একটা তাদের কাছে একটা বিস্ময় যে এত মানুষকে আমরা কিভাবে আশ্রয় দিলাম, রক্ষা করলাম। আমরা মানবতার কারণেই এটা করেছি। আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকতে হবে। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ হয়েছে তার মর্যাদা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রের দেয়া 1.5 বিঘার বিশাল বাড়ি ভাড়া দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থেকেছেন ভাড়া বাড়িতে। দুর্নীতি মামলায় কারাগারে যাওয়ার পর থেকেই দলের দায়িত্বশীল কোনো নেতা বা তার পরিবারের সদস্যরাও খোঁজ রাখছেন না সেই বাড়িটির। তাই অযত্ন আর অবহেলায় রয়েছে ভাড়া বাড়ি ফিরোজা। এখন সেখানে থাকছেন খালেদা জিয়ার 15 জন নিরাপত্তা কর্মী। মাসে 3 লাখ টাকা ভাড়ায় ওই বাড়িটার 5 মাস ধরে কেউ ভাড়া দিচ্ছেন না। বিদ্যুৎ ও গ্যাস বিলও বকেয়া। আইনি লড়াইয়ে হেরে গিয়ে 2010 সালে সেনানিবাসের বাড়ি ছাড়েন তখনকার সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তার জন্য বরাদ্দ রাখা মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাড়ি বা গুলশানে নিজের বাড়িতে না উঠে তার পাশে ভাড়া বাড়ি ফিরোজাতে 3 বছরের জন্য ওঠেন খালেদা জিয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী খালেদা জিয়ার ভাড়া বাড়ি ফিরোজার মালিক তানভীর ইসলাম, যিনি বিএনপির এক নেতার সন্তান। গুলশান 2-এর 79 নম্বর সড়কের 1 নম্বর বাড়িটি ফিরোজা। জানা যায় 2010 সালে মাসিক 10 লাখ টাকায় ফিরোজা ভাড়ায় ব্যবহার করছিল ইন্টারন্যাশনাল ক্লাব। পরে 2011 সালে 3 বছরের জন্য বাড়িটি ভাড়া নেন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, যার মাসিক ভাড়া ঠিক হয় 3 লাখ টাকা। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। 2018 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে যাবার পর থেকেই খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সিএসএফ এর সদস্য ছাড়া এখানে আসেন না দলের কোনো নেতা। মাঝে মধ্যে নেতাকর্মীরা আমাদের খোঁজ খবর নেয়, কিন্তু আগের মতো তো আর নেতাকর্মীরা এখানে আসেন না। ভাড়া বাড়ি হিসেবে প্রথম দফায় 3 বছরের মেয়াদ শেষ হয়েছিল 2013 সালে। এরপর কয়েক দফায় নবায়ন করা হয়েছিল তার চুক্তি, যেটি শেষ হয়েছে 5 মাস আগে। নেত্রী যাওয়ার পর, জেলে যাওয়ার পর থেকে প্লাস আমাদের নেতা কর্মীরা তো একেবারে উচ্চ পর্যায়ে থেকে নিম্ন পর্যায়ে পর্যন্ত সবাই মামলা হামলায় বিপর্যস্ত। সুতরাং এ ব্যাপারে কিছুটা অসুবিধা হতে পারে, বাট আমার সঠিকভাবে জানা নেই এ সম্পর্কে, সেই জন্য কোনো মন্তব্য করতে চাই না। বাড়ি ভাড়া বকেয়া নিয়ে কথা বলার জন্য বাড়িটির মালিক তানভীর ইসলামকে পাওয়া যায়নি, তিনি দেশের বাইরে আছেন। তবে নতুন করে বাড়ি ভাড়ার মেয়াদ না বাড়ানোয় খালেদা জিয়ার আসবাব সহ যাবতীয় জিনিস কি ওই বাড়িতেই থাকবে নাকি তার নিজের বাড়িতে নেওয়া হবে তা কেউ বলতে পারছেন না। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
মজুরি কমিশন গঠন ও বকেয়া মজুরি পরিশোধ সহ 9 দফা দাবিতে পাটকল শ্রমিকরা ধর্মঘট ও অবরোধ কর্মসূচি পালন করেছে। নরসিংদীতে শ্রমিকদের পাথরের আঘাতে ঢাকা চট্টগ্রাম রুটের কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের 20 জন যাত্রী আহত হয়েছেন। রেলপথ অবরোধে বেশ কয়েক জায়গায় কয়েক ঘন্টার জন্য ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এদিকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আগামী শনিবার বৈঠক করবে শ্রমিক নেতারা। বৃহস্পতিবার সকাল 8টা থেকে খুলনার নতুন রাস্তার মোড় ও খুলনা যশোর মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে 6টি পাটকলের শ্রমিকরা। এতে খুলনার সঙ্গে সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। নরসিংদীতে টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করে পাটকল শ্রমিকরা। এতে 1 ঘন্টা নরসিংদীর সাথে রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় ভাঙচুর করা হয় ট্রেনে। শ্রমিকদের পাথরের আঘাতে ঢাকা চট্টগ্রাম রুটের কর্ণফুলী এক্সপ্রেসের 20 যাত্রী আহত হয়। চট্টগ্রামের মুরাদপুর অক্সিজেন সড়ক সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে 9টি পাটকলের শ্রমিকরা। এতে ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। রাজশাহী ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করে রাজশাহী জুট মিল শ্রমিকরা। সিরাজগঞ্জেও ধর্মঘট কর্মসূচি পালন করে শ্রমিকরা। এদিকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আগামী শনিবার বৈঠক করবে শ্রমিক নেতারা। সমঝোতা না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেবে তারা। 6 তারিখের পরও আমাদের দাবি না মানা হয়, আমরা 7 তারিখে বসে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। আমরা প্রয়োজনে আমাদের সকলের ফ্যামিলি সহ বাচ্চা কাচ্চা সহ এই নতুন রাস্তায় অবস্থান নেব। গেল মঙ্গলবার সকাল 6টা থেকে টানা 3 দিনের ধর্মঘট এবং 4 ঘন্টা করে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে খুলনার 6টি পাটকলের শ্রমিকরা। সংহতি জানিয়ে ধর্মঘটে যোগ দেয় রাষ্ট্রায়ত্ত অন্য পাটকল শ্রমিকরাও। ইফতেখার আলম, ডিবিসি নিউজ ডেস্ক। যাত্রাবাড়িতে পা হারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে গ্রিন লাইনের মালিককে গ্রেপ্তার ও সব গাড়ি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে। সকালে এমন আদেশ দিয়েছেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। 2018 সালে 28শে এপ্রিল হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে প্রাইভেট কার চালক রাসেলের পায়ের উপর বাস তুলে দেয় গ্রিন লাইন পরিবহনের বাস চালক। এতে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। হাইকোর্ট রাসেলকে কেন 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দেন। রাসেলের পক্ষ থেকে জানানো হয় বাস কর্তৃপক্ষ কোনো খোঁজ নেয়নি তার। পরে রাসেলের ক্ষতিপূরণ চেয়ে রিট করেন সে সময়ের সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি। আমরা কম্পেনসেশন ঠিক মতো আদায় না করি তাহলে এই যে দুর্ঘটনাটা, এই যে সবাই যে চায় যে দুর্ঘটনা না হোক, রোধ হোক, এটা থামানো যাবে না। আমাদেরকে বলছে যে 50 লাখ টাকা জরিমানা এবং সমস্ত চিকিৎসা ব্যয়, তার পার নতুন পা এবং অত্যাধুনিক পা, আর্টিফিশিয়াল অত্যাধুনিক হাসপাতাল লাগানো এবং ডান পায়ের আবার চিকিৎসা করা এবং আগের যে চিকিৎসার খরচপাতি হয়েছে সেই টাকাটা দিয়ে দেওয়ার জন্য। রাজধানীতে গাড়ি চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় একথা বলেন মেয়র। আমি আজকে মিটিংয়ে ফোন করে বলবো যে আমাদের মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সাথে আমরা 2 মেয়র থাকবো, 2 মেয়র বসে আজকে যে কথাগুলো আসছে উত্তরের মেয়র ও দক্ষিণের মেয়র ইমিডিয়েটলি বসে মেসেজগুলো কিন্তু দিব আমরা, এবং মেসেজের মধ্যে কিন্তু থাকবে যে কথাগুলো আজকে আসছে ঠিক থাকবে, ঠিক সেরকম করেই যে ডোপ টেস্ট করে আমাদের ড্রাইভাররা যেন মাঠে যেন নামে, এটাও কিন্তু থাকবে তার সাথে। কিন্তু ডোপ টেস্ট চতুর্থ দিনের মতো রাজধানীতে বহুতল ভবনের তথ্য সংগ্রহ করছে রাজুক। একই সঙ্গে বিভিন্ন ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিস। রাজধানীতে সকাল থেকে 8টি জোনে কাজ করছে রাজুকের 24টি দল। বনানীতে গত 3 দিনে 63টি ভবন পরিদর্শন করা হয়েছে। একই সাথে মতিঝিলেও শুরু হয়েছে রাজুকের তথ্য সংগ্রহ অভিযান। নকশায় অনিয়ম, আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভবন তৈরি সহ বেশিরভাগ ভবনেই নানা অনিয়ম পাচ্ছে রাজুকের তদারকি টিম। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় অনেক ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছে ফায়ার সার্ভিস। এসব ভবনের বিরুদ্ধে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রাজুক অনুমোদিত লেআউট নকশার বাইরে নির্মাণ যে অতিরিক্ত নির্মাণ আছে সেই নির্মাণটা আমরা লক্ষ্য করেছি
যে অনুমোদন হয়তো দেয়া আছে যে 16 তলা পর্যন্ত, তার উপরে কেউ 1 তলা বা 2 তলা নির্মাণ করেছে বা কেউ কেউ আরো বেশিও নির্মাণ করেছে। আবার যে সামনে এবং পিছনে যে জায়গাটুকু ছেড়ে দেওয়ার কথা সে জায়গা ছাড়া নেই। এর মধ্যে জেনেছেন রাজধানীতে চতুর্থ দিনের মতো বহুতল ভবনের তথ্য সংগ্রহ করছে রাজুক। পল্টনে বহুতল ভবন পরিদর্শনের খবর জানাবেন সহকর্মী আদিত্য আরাফাত, তিনি এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আদিত্য, জানাবেন পল্টনে তথ্য সংগ্রহ অভিযান চলছে, তো এখন পর্যন্ত কোনো ভবনের অনিয়মের তথ্য পেয়েছেন কিনা এবং তাদের সেই ভবনগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? পাঠান, আপনি জানেন যে চতুর্থ দিনের মতো আজ অভিযান চলছে রাজুকের এবং মোট 24টি টিম পুরো রাজধানী জুড়ে অর্থাৎ বিভিন্ন জোনে বিভক্ত হয়ে তারা এই অভিযানটা পরিচালনা করছেন। আমি আছি এখন জোন 6-এর অধীনে অর্থাৎ পুরানা পল্টনে। এখানে জোন 6, এখানে তাদের যে তথ্য সংগ্রহের কাজ সেই তথ্য সংগ্রহ তারা করছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে একটি ভবনের বেসমেন্টে তারা তাদের যে কার্যক্রম এবং একটি বেসমেন্টের মাপ এবং সিঁড়ির মাপ যেটি নির্ধারণ থাকার কথা সেই কাজটি তারা এখানে করছেন। এছাড়া বেশ কিছু ভবনে তারা দেখতে পেয়েছেন যে নকশায় যেভাবে থাকার কথা এবং নকশার তারা ব্যত্যয় তারা দেখতে পেয়েছেন। এবং বিশেষ করে এখানে আপনি জানেন যে পল্টন এলাকায় বেশ কিছু বহুতল ভবন রয়েছে। এর মধ্যে মেহেররা প্লাজায় তারা দেখতে পেয়েছেন যে যেখানে ছাদ থাকার কথা সেখানে ছাদের জায়গা দখল করে সেখানে টিন শেডের বিল্ডিং করা হয়েছে, অর্থাৎ ছাদের জায়গা নেই বললেই চলে। এছাড়া এখানে আরেকটি উল্লেখযোগ্য ভবন আমরা দেখতে পেয়েছি যে আজাদ সেন্টার, এটিও পল্টন অত্যন্ত প্রসিদ্ধ বিল্ডিং এবং আমি একটু আমার সহকর্মীকে সেই ভবনের ছবি দেখানোর জন্য অনুরোধ করছি। আপনি দেখতে পাচ্ছেন যে পল্টনে যে আজাদ সেন্টার এটির অনুমোদন হয়েছিল 16 তলা ভবন পর্যন্ত এবং সেটি যখন রাজুকের টিম এসে এখানে দেখতে পেয়েছেন যে নকশার ব্যত্যয় ঘটিয়ে সেই ভবনটি করা হয়েছে 21 তলা পর্যন্ত, অর্থাৎ পুরোপুরি এখানে একেবারেই রাজুকের যে আইন কানুন এবং নকশার ব্যত্যয় ঘটিয়ে তারা এই ভবনটি করেছে। এমন আরো নানা ত্রুটি বিচ্যুতি তারা দেখতে পাচ্ছে এবং অভিযান এখনো পর্যন্ত চলছে। এ পর্যন্ত যতগুলো ভবন তারা পরিদর্শন করেছে জোন 6 এবং সেখানে তারা অধিকাংশ ভবনেই তারা দেখতে পেয়েছে যে কোনো না কোনো লঙ্ঘন, কোথাও নকশার ব্যত্যয়, কোথাও অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই এবং কোথাও পর্যাপ্ত ছাদ যেভাবে থাকার দরকার সেটি নেই এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা কোথাও থাকলেও সেই অগ্নি নির্বাপন যন্ত্রপাতিগুলো কিভাবে ইউজ করা হবে সে বিষয়টি জানেন না। এমন নানা ত্রুটি বিচ্যুতি বেরিয়ে আসছে অভিযানে। এখনো পর্যন্ত আমরা আছি, সন্ধ্যা পর্যন্ত অভিযান চলবে, চতুর্থ দিনের অভিযান চলবে। এছাড়া বিকেলের মধ্যে আদিত্য, ধন্যবাদ, অনেক তথ্য জানিয়েছেন। আশা করি আপনি আরো খোঁজখবর রাখবেন, পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। আদিত্য আরাফাত জানাচ্ছিলেন বহুতল ভবনের অনিয়মের খবরাখবর। চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 7.3% হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তবে দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি টেকসই করতে আর্থিক খাত, মুদ্রা বিনিময় হার এবং রাজস্ব ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। 2018-19 অর্থ বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ আসে $82 কোটি, আর চলতি অর্থ বছরের একই সময় এসেছে $91 কোটি মার্কিন ডলার, বেড়েছে মাত্র 9 কোটি, যা জিডিপির 1%-এরও কম। গত বছরের জুলাই থেকে নভেম্বরে মোট আমদানির 32% ছিল মেশিনারি, যা 2009-এ ছিল অর্ধেকেরও বেশি। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আউটলুকে উঠে আসে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির সবগুলো সূচকে উন্নয়নের বিপরীতে বিনিয়োগেই সবচেয়ে বড় অসন্তুষ্টি, অথচ 8% প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বেশি জরুরি বিনিয়োগ। প্রতি মাসে 1% করে শিল্প খাতের প্রবৃদ্ধি বেড়েছে। ক্যাপিটাল মেশিনারির আমদানির ক্ষেত্রে আপনার এলসি ওপেনিং, এলসি সেটেলমেন্ট দুই ক্ষেত্রে ডিক্লাইন লক্ষ্য করা গেছে। সেই কারণে আমাদের কনক্লুশন যেটা যে শক্তিশালী প্রবৃদ্ধি, ম্যানুফ্যাকচারিং ভিত্তিক প্রবৃদ্ধি হওয়া হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে ব্যক্তি খাতে যথেষ্ট বিনিয়োগ এখনো হচ্ছে না। অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়, খেলাপি ঋণ 3% বাড়লে মূলধন ঘাটতিতে পড়বে 6টি ব্যাংক, আর খেলাপি ঋণ 15% বাড়লে বিপদে পড়বে 35টি ব্যাংক। তাই আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক। আগামী স্বল্প এবং মধ্য
মধ্যমেয়াদে বাংলাদেশ অন্তত 7% বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বলে আমরা মনে করছি। প্রবৃদ্ধিকে টেকসই করতে হলে সংস্কার ধারাবাহিকতা প্রয়োজন। অগ্রাধিকার খাতগুলি হলো আর্থিক এবং রাজস্ব, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন। ধারাবাহিক সংস্কার হলে 2021 সাল নাগাদ উচ্চ মধ্যম আয় এবং 2041 সালে উন্নত দেশ হবার যাত্রা মসৃণ হবে বলে মনে করছে বিশ্বব্যাংক। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের চরাঞ্চলে ঝুঁকিতে বসবাসকারী মানুষের জীবনমান উন্নয়নে প্রথমবারের মতো বাংলাদেশকে $1 কোটি সাহায্যের অনুমোদন দিয়েছে জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপি। এই উদ্যোগে উপকূলীয় এলাকার মানুষের জীবনমানে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাংলাদেশে ইউএনডিপি প্রতিনিধি সুদীপক মুখার্জি। এই সহায়তা বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যাত্রাবাড়িতে পা হারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে গ্রিন লাইনের মালিককে গ্রেপ্তার ও সব গাড়ি নিলামে বিক্রি করে ক্ষতিপূরণ আদায় করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে আরও জানতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন রাসেলকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আর কি কি খবর আছে, সব মিলিয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের জাহিদ। গত বছরের 28শে এপ্রিল যাত্রাবাড়ির যে মেয়র হানিফ ফ্লাইওভার রয়েছে, সেই হানিফ ফ্লাইওভারের উপরে একজন প্রাইভেট কার চালক তার সেই গাড়ি ধাক্কা দেয়। তার যে প্রাইভেট কার ছিল সেটি ধাক্কা দেওয়ার কারণ তিনি জানতে চাইলে এক পর্যায়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে গ্রিন লাইন, তখন তার যে গাড়িটি ধাক্কা দেয় গ্রিন লাইনের একটি বাস, সেই বাসের মালিক এই রাসেলের উপর দিয়ে এই বাসটি তুলে দেয়। তখন রাসেলের পায়ের উপর দিয়ে বাসটি চলে যায়। তখন হাসপাতালে নেয়ার পরে রাসেলের বাম পাটি কেটে ফেলতে হয়, অর্থাৎ তার বাম পাটি বিচ্ছিন্ন হয়ে যায় তার শরীর থেকে। এরপরে তিনি পঙ্গু হয়ে গেছেন, একজন তরতাজা যুবক। তিনি এই গ্রিন লাইনের বাসের যেই ড্রাইভার, তার খামখেয়ালি কারণেই মূলত তিনি এখনও পঙ্গুত্ব বরণ করছেন। এরপরে হাইকোর্ট একটি রুল দিয়েছিল এবং সেই রুলের পরে রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য, অর্থাৎ তার চিকিৎসা বাবদ এবং তার যেই পার্টি গেছে সেই পার্টিতে কৃত্রিম পা লাগানোর জন্য হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল এবং একটি অত্যাধুনিক হাসপাতালে যাতে তাকে চিকিৎসা দেওয়া হয় সে বিষয়ে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া ছিল। এবং হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন কর্তৃপক্ষ তারা আপিল করেছিল। আপিল বিভাগ হাইকোর্টের গত সপ্তাহে আপিল বিভাগ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই আদেশটি তারা বহাল রাখে এবং এরপরে ওই দিন হাইকোর্টের আরেকটি আদেশ ছিল, সেই আদেশের পরে হাইকোর্ট তাদেরকে সময় বেঁধে দেয়। আজকের দিনে তাদেরকে এই 50 লাখ টাকা দেওয়ার বিষয়ে কি সিদ্ধান্ত তারা নিয়েছে সেটি জানানোর কথা রয়েছিল এবং আজকে সেই কার্যদিবসে সকালেই এই বিষয়ে শুনানি হয় এবং তখন গ্রিন লাইন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি, অর্থাৎ তারা কোনো সদুত্তর দিতে পারেনি আদালতের কাছে যে আসলে তারা এই পঙ্গু রাসেলের ক্ষতিপূরণের জন্য তাদের যেই বাস চালক রাসেলের যে একটি পা বিচ্ছিন্ন করে দিল গাড়ি চাপা দিয়ে, সে বিষয়ে তারা আসলে কি পদক্ষেপ নিয়েছে, রাসেলকে তারা কী ধরনের ক্ষতিপূরণ দিয়েছে, এই বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে না পারা আদালত বলেছে তাহলে এই গাড়ির মালিককে আসতে হবে কোর্টে অথবা এর মালিককে গ্রেফতার করে আনা হবে। আর গ্রিন লাইনে যতগুলো বাস আছে এই বাসগুলো জব্দ করে এই বাস নিলামে তুলে দিয়ে রাসেলের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে আদালত। এই জন্য তাদের এই দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দেয়। এখন আদালতের কার্যক্রম শুরু হয়েছে। এখানে তাদের যে আইনজীবী রয়েছে, আইনজীবীর মাধ্যমে তারা জানানোর চেষ্টা করবেন যে আসলে তারা এই সকাল 11টার দিকে যে আদেশটি দেয় এই সকাল 11টা থেকে 2টার মধ্যে তারা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা কি পদক্ষেপ নিয়েছেন সে বিষয়টি তারা জানাবেন। এরপরে আদালত আবার পরবর্তী একটি আদেশ দেবে, সেই আদেশটি আমরা পরবর্তীতে আদালতের আদেশের পরে জানিয়ে দিতে পারবো। ইব্রাহিম। জাহিদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পা হারানোর রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। নতুন ভবনে যাওয়ার পর এখন যত দ্রুত সম্ভব হাতির ঝিলের ভবন ভেঙে ফেলতে হবে বিজিএমইএকেই, নইলে রাজুকের উদ্যোগে ভবন ভাঙা হবে আর তার পুরো খরচ দিতে হবে পোশাক মালিকদের ওই সংগঠনকেই। বুধবার রাজধানীর উত্তরায় যাত্রা শুরু হলো নতুন বিজিএমইএ ভবনের। আর এর মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময় পর সমাপ্তি ঘটতে যাচ্ছে কারওয়ান বাজারে জলাধার আইন ভঙ্গ করে তৈরি করা বিজিএমইএ ভবনের। 2016 সালের নভেম্বরে ভবন ভাঙার নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রিভিউ আবেদন করেও কাজ না হলে মুচলেকা দিয়ে আগামী 12 এপ্রিল পর্যন্ত এই ভবনে থাকার অনুমতি নেয় বিজিএমইএ।
সবসময় বলেছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেই রায় আছে সেটাকে মেনে নিয়ে আমরা আমাদের বিল্ডিংটা পুরনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিংয়ে শিফট করছি। আমাদের পুরাতন বিল্ডিংটা যেভাবে আছে আমরা পরবর্তীতে হয়তো আদালতের রায় অনুসারে আমরা সেভাবে ডিসিশন নেব। 2018 সালের মার্চে সময় বাড়ানোর সময় ভবনটি ভাঙতে রাজুককে তৈরি থাকারও নির্দেশ দেয় আদালত। 12 তারিখ যাওয়ার পরেই এই ভবনটা যদি তারা মিডিয়ার মাধ্যমে না জানান যে তারা ভাঙছেন বা তারা কোনো ভাঙার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে হয়তো রাজুকের কোনো কাজ থাকবে না। আর যদি সেটা না করা হয় তাহলে রাজুক অবশ্যই অতি দ্রুত এই ভাঙার জন্য তারা ব্যবস্থা নেবেন এবং ভাঙার পরে যে খরচটা হয় সেটা বিজিএমইর কাছ থেকে তারা আদায় করতে পারবেন। বিজিএমইএ নেতারা জানিয়েছেন 12, 13 এবং 14 এপ্রিল কারওয়ান বাজার থেকে উত্তরায় অফিস স্থানান্তরের কাজ চলবে। 15 এপ্রিল থেকে নতুন ভবন থেকেই সব সেবা নিতে হবে তৈরি পোশাক শিল্প মালিকদের। আরিফ রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁও বাজারে আগুনে পুড়েছে 25টি দোকানপাট। মধ্যরাতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের চেষ্টায় প্রায় 3 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। রাত 3টার দিকে খিলগাঁও বাজারে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট অংশ নেয় আগুন নিয়ন্ত্রণে। খিলগাঁও বাজারে কামারপট্টি, কাঁচা বাজার, মুদি দোকান সহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। 15টা ইউনিট এই খিলগাঁও কাঁচা বাজারের চতুর্দিকে এসে অবস্থান নেয় এবং চতুর্দিক থেকে আগুনকে আক্রমণ করে অল্প সময়ের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণে এনে ছোট ছোট দোকান শাটার দেওয়া, তদন্ত করে সঠিক হিসাব দেওয়া সম্ভব হবে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা। ইন্টারনেটের উচ্চ মূল্যের কারণে প্রতি মাসে কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে গ্রাহকদের। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে অবকাঠামো অসুবিধা ও অতিরিক্ত ভ্যাট আরোপের কারণে ইন্টারনেটের দাম কমছে না। গ্রাহক অসন্তুষ্টি আর ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে আসন্ন বাজেটে ইন্টারনেটে ভ্যাট আর কমানোর কথা ভাবছে রাজস্ব বোর্ড। যাতায়াতের জন্য গাড়ি বা মোটরবাইক খোঁজা কিংবা অনলাইনে খাবারের আদেশ দেওয়ার পাশাপাশি দাপ্তরিক সব গুরুত্বপূর্ণ কাজ এখন সারা হচ্ছে মুঠোফোনের ইন্টারনেট ব্যবহার করে। আমরা তো সারাদিন রাইড শেয়ার করি, দেখা যায় পার ডে আমাদের 50 টাকার মতো নেট ইউজ করতে হয়। একটা মানুষ জায়গায় যদি ডাটা ইউজ করে মাসে 500 থেকে 600 টাকা চলে যায় শুধু ডাটাতেই। আশা করি যে আগামী বাজেটে এই ধরনের যেন আমাদের ইন্টারনেটের প্যাকেজগুলি আরও কমের মধ্যে আমাদের গ্রাহকের কাছে পৌঁছায়। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসি তথ্য মতে দেশে এখন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 8 কোটি 60 লাখ। আইএসপি সহ মোট ব্যবহারকারী 9 কোটি 20 লাখ। এক জরিপ বলছে 1 জিবি মোবাইল ডেটা কিনতে বাংলাদেশের গ্রাহকরা খরচ করেন গড়ে প্রায় 83 টাকা, যেখানে প্রতিবেশী ভারতে খরচ হয় গড়ে 18 রুপি করে। অপারেটররা বলছেন নিয়ন্ত্রণমূলক অসুবিধা এবং বাড়তি ভ্যাটের কারণে খরচ বেড়ে যাচ্ছে। আমাদের ট্রান্সমিশন কস্ট, ফাইবার, তারপর আমাদের সুইচিং কস্ট, তারপর আমাদের সেলিং কস্ট, ওইটা মিলে কিন্তু অনেক বেশি। 5% আমাদের কিন্তু এখন ট্যাক্স দিতে হচ্ছে। আগে যেটা ছিল 15% আমরা ট্যাক্স দিয়ে রিবেট পেতাম, এখনও রিবেট পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের কস্ট আরও বেড়ে গেছে। আমাদের কাস্টমারের ডেটা কোথাও মনে করেন আমি ক্লাউডে রাখতে পারি না, সেই জন্য আমাদের কস্টও এখানে বেড়ে যায়। ইন্টারনেট প্যাকেজের এই দামের মধ্যেও তুলনামূলক কম দামে সেবা দিচ্ছে ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। তবে এক্ষেত্রেও সুযোগ আছে দাম কমানোর। বর্তমান সরকারের পলিসি অনুযায়ী আমি কোনো ইনফ্রাস্ট্রাকচার করতে পারছি না। শহর থেকে গ্রামে যখন ব্যান্ডউইথটা নিয়ে যাচ্ছে আমাকে ক্যারিয়ার কস্ট দিতে হচ্ছে। সরকার কিন্তু ইউনিয়ন পর্যন্ত ফাইবার নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই ফাইবারটা ক্যাপাসিটি পাচ্ছি না। এটা যদি প্রাইভেট সেক্টরে ছেড়ে দেয়, ইন্টারনেট ব্যবসায়ীরা কিন্তু গ্রামে গঞ্জে ইন্টারনেটটা ইজিলি পৌঁছে দিতে পারে। ফাইবার অপটিক্সের উপর, নেটওয়ার্কিং ডিভাইসের উপর এখনও কিন্তু হিউজ পরিমাণে ট্যাক্স ভ্যাট কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে। ইটস অলমোস্ট 50%। ইন্টারনেটের ভ্যাট হার কমানোর জন্য ব্যবসায়ীরা কয়েকবার আবেদন করেছেন রাজস্ব বোর্ডে। রাজস্ব বোর্ডের সূত্র বলছে আগামী অর্থ বছরে আগের মতো ভ্যাটে রিবেট পদ্ধতি ফিরে আসতে পারে। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর নতুন সভাপতি হয়েছেন অঞ্জন চৌধুরী। সকালে রাজধানীর গুলশানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর বিদেশি বিজ্ঞাপন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। রাজধানীর গুলশানে অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির বৈঠক বসে।
বৈঠকের কার্যসূচির অন্যতম ছিল প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় সালমান এফ রহমানের অ্যাটকোর সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোয় নতুন সভাপতি ঠিক করা। আমার থেকে আরো ভালোভাবে কিন্তু ইনশাআল্লাহ উনি কিন্তু পুরো কমিটির সহযোগিতা নিয়ে, আমাদের অফিস বেয়ারের সহযোগিতা নিয়ে উনি কিন্তু এই নতুন দায়িত্ব পালন করবেন এবং অ্যাটকোর যা যা সমস্যাগুলি আছে সেটা উনি ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন। নতুন সভাপতি হয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। ক্লিন ফিডের বিষয়টা ইতিমধ্যেই এটা সরকার ব্যবস্থা নিয়েছে এবং এখন বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্টেশনে। তো তার জন্য আমাদের যত রকম সহযোগিতা করা দরকার সরকারকে বা তথ্য মন্ত্রণালয়কে আমরা দিব। পরে সেখানে উপস্থিত হয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ও টেলিভিশন ক্যামেরা অ্যাসোসিয়েশনের নেতারা একটি চ্যানেলের বার্তা বিভাগ বন্ধ করে দেয়া সহ বিভিন্ন চ্যানেলে বেতন ভাতা নিয়ে সমস্যার কথা অ্যাটকোর নেতাদের কাছে তুলে ধরেন। বরিশাল কুয়াকাটা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহানগর পুলিশ কমিশনারের আলোচনায় বসার আহ্বানের পর অবরোধ তুলে নেন ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা মিছিল বের করে বরিশাল কুয়াকাটা সড়কে বিক্ষোভ করে, এতে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে বিএমপি কমিশনারের ঘটনাস্থলে গিয়ে আলোচনায় আহ্বান জানালে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। শনিবার পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন কমিশনার। ওই দিন শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বরিশালের সুধী সমাজ ও পুলিশ প্রশাসনের বৈঠকে সমস্যার সমাধানের আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। বরিশালের সুধী সমাজ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের সব পক্ষকে নিয়ে আমরা আগামী শনিবার একটা মিটিংয়ে বসবো বলে আমরা নির্ধারণ করেছি। সেই মিটিংয়ে সব পক্ষের বক্তব্য শুনে আমরা একটা তখন কিভাবে সমাধান করা যায় সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হব বলে আশা করছি। ফরিদপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন 15 জন। রাতে বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলা নির্বাচনে আনারসের পক্ষে কাজ করে পোয়াইল গ্রামের মানুষ, এতে গ্রামটির সবকটি কেন্দ্রে হারে নৌকার প্রার্থী। ক্ষুব্ধ হন নৌকার জয়ী প্রার্থী মোশাররফ হোসেন মুসা মিয়া। এরই জেরে মুসার সমর্থক নাজিমুদ্দিন আনারস সমর্থক জামাল মাতব্বরের বাড়িতে হামলা চালায়। বাধা দেয় হামলাকারীদের অস্ত্রেও আঘাতে ঘটনাস্থলে মারা যান দেলোয়ার। আহত হন অন্তত 15 জন। পরে 40টি বাড়িতে ভাঙচুর চালিয়ে মালামাল লুট করে হামলাকারীরা। চট্টগ্রামে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। বেলা 11:30টায় চট্টগ্রাম জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা নিরাপদ কর্মপরিবেশের দাবি জানান। এর সমাধান না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলেও জানান কর্মকর্তা ও কর্মচারীরা। হালিশহর পোর্ট কানেক্টিং রোডের পাশের ড্রেনের কাজ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে বিরোধ দেখা দেয়। গত সোমবার নগর ভবনে এক বৈঠকের সময় সিটি মেয়র আজম নাসির উদ্দিনের বিরুদ্ধে গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে মারধরের অভিযোগ ওঠে। এর জেরে গত 2 দিন ধরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চট্টগ্রাম অঞ্চল সহ বিভিন্ন কার্যালয়ে কর্মবিরতি পালন করা হয়। বন্যপ্রাণী পাচার রোধে বন নিরাপত্তা বাহিনী সক্ষম না হওয়ায় তাদের সহায়তার জন্য সুন্দরবনে প্রবেশ করছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, বনের নিরাপত্তা বাহিনীকে সক্ষম করতে না পারলে আইনশৃঙ্খলা যেমন নিয়ন্ত্রণ থাকবে না, তেমনি টিকে থাকবে বনের পরিবেশ। বিশ্ব ঐতিহ্য ও পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ সুন্দরবন, উপকূলের 6017 বর্গ কিলোমিটার জুড়ে যার অবস্থান। জীববৈচিত্র্য ও নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ বনের স্থল ও জলভাগ। এখানে সীমিত আকারে মৎস্য ও মধু আহরণের অনুমতি থাকলেও অন্য সম্পদ আহরণের অনুমতি নেই। কিন্তু সুন্দরবনে বন্যপ্রাণী হত্যাসহ বনজ ও জলজ সম্পদ পাচার প্রায় নিয়মিত ঘটনা। দেশের বৃহত্তম সংরক্ষিত এই বনে বিলুপ্তপ্রায় রয়্যাল বেঙ্গল টাইগার সহ 375 প্রজাতির বন্যপ্রাণী, মাছ সহ 372 প্রজাতির জলজ প্রাণী আর 334 প্রজাতির উদ্ভিদ রয়েছে। বনের নিরাপত্তারক্ষীরা বলছেন, বন বিভাগের আধুনিক জলযান, আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতি না থাকায় সুযোগ নিচ্ছে অপরাধ চক্রের সদস্যরা। বন বিভাগের যে রেশনের দরকার আছে, তাদের নতুন স্কিল ঝুঁকি ভাতা দেওয়ার দরকার আছে, তাদের জনবল আরো বৃদ্ধি করার দরকার আছে। দ্রুত কোনো জলযান নাই, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র লাগে।
বিশেষজ্ঞরা বলছেন বনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অপরাধ দমনে একটি বাহিনীকে সক্ষম করে তোলা জরুরি। সুন্দরবনের পরিবেশ সম্পর্কে জ্ঞান না থাকায় অপরাধ দমন করতে গিয়ে ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। বন বিভাগে মূলত নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং তার উপর গবেষণা সবকিছুই মূলত বন বিভাগের অধীনে হয়ে থাকে। যদি বন বিভাগকে সঠিকভাবে জনবল সরবরাহ, লজিস্টিক সাপোর্ট এগুলো যদি সরবরাহ করা যায়, বন বিভাগ নিজেই সেই কাজটা ভালোভাবে সম্পাদন করতে পারবে। বন সংরক্ষক জানান, বন বিভাগকে আধুনিকায়নের প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। আমাদের এখানে টোটাল জনবল কি পরিমাণ হবে সেটার একটা প্রস্তাবনা আছে। আগ্নেয়াস্ত্রের প্রস্তাবও আমাদের ঢাকায় প্রেরণ করা আছে। যদি এগুলো আমরা পেয়ে যাই তাহলে হয়তো সুন্দরবন আরো বেশি সক্ষমতা অর্জন হবে বন বিভাগের। দেশ, প্রকৃতি ও পরিবেশের জন্য অতি গুরুত্বপূর্ণ সুন্দরবন সুরক্ষায় বন বিভাগকে দ্রুত আধুনিকায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ধর্মীয় স্থাপনাকে ব্যবহার করে প্রায় নদী কিংবা ভূমি দখলমুক্ত করা সরকারি অভিযানে বাধার সৃষ্টি করে স্থানীয় প্রভাবশালীরা। বগুড়াতে এর ব্যতিক্রম হয়নি। গত ২৬শে মার্চ করতোয়া নদী দখল করে গড়ে ওঠা মসজিদ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে প্রশাসন। বিশেষজনেরা বলছেন, ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে কোনো গোষ্ঠী যেন সুবিধা নিতে না পারে, সেজন্য আগে থেকেই আলোচনা কিংবা প্রস্তুতি নিয়ে শুরু করতে হবে উচ্ছেদ অভিযান। তখনও শুরু হয়নি উচ্ছেদ অভিযান, কিন্তু তার আগেই হাজারো নারী ও শিশু কোরআন হাতে এসে বসে করতোয়া দখল করে নির্মিত মসজিদের সামনে। কোরআন পাঠের সঙ্গে চলে বিলাপ, সঙ্গে মাইকে প্রচার করা হয় মসজিদ ভাঙলে ঘটবে রক্তক্ষয়ী সংঘর্ষ। দীর্ঘদিন ধরেই মরা করতোয়াকে বাঁচানোর আকুতি ছিল এই শহরে, কিন্তু অভিযানের শুরুতে এমন বাধায় বেকায়দায় পড়ে প্রশাসন। পরে মসজিদ বাদ রেখে পৌরসভার একটি স্থাপনা ভাঙার মধ্য দিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। এই অবস্থায় মসজিদ ছাড়াও প্রভাবশালী দখলদারদের স্থাপনা উচ্ছেদ কতটুকু সম্ভব তা নিয়ে শঙ্কা জনমনে। আমাদের এখানে ভাঙছে আর অন্যদিকে ভাঙলো না, এটা তো হবে না। আমার বাড়ি ক্ষতি হচ্ছে, আমি এতে কোনো ইয়ে না, নদীটা বড় হোক। বিশিষ্টজনরা বলছেন, পূর্ব পরিকল্পনা, আলোচনা কিংবা প্রস্তুতি ছাড়া শুরুতেই কেন মসজিদের অংশ উচ্ছেদে গেল প্রশাসন? ইসলামের প্রতি সম্মানবোধ রেখে যাতে সেখান থেকে উচ্ছেদ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাবো। ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করলে আমাদের করতোয়া নদী দখলমুক্ত করা যাবে না এবং অনেক রাঘব বোয়াল এতে করে তারা পার পেয়ে যাবে। অবশ্য প্রশাসন বলছে কোনো অবস্থাতেই থামবে না অভিযান। এটা নিয়ে কাজ করছি, আমরা কাজ করে যেতে চাই। আমরা চাই বগুড়াবাসী এ বিষয়ে সকলে আমাদেরকে সহযোগিতা করবে। আমি কিন্তু সকলের কাছ থেকে আমরা সহযোগিতা নেব। করতোয়ার পাশে শহর এলাকায় যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা পর্যন্ত এই অভিযান চলবে। দখলদারদের তালিকায় বগুড়া পৌরসভা, ডায়াবেটিক হাসপাতাল ও বেসরকারি সংস্থা TMSS এর দখলের অংশই বেশি। পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।